পরিপাটি শার্ট প্যান্ট, মোটা ফ্রেমের চশমা, মেধায় প্রখর, তত্ত্বে তুখোড়, পড়েন শোনেন লেখেন শানিত কলমে, মননে রুচিতে বাঙালি ভদ্রলোকের উত্তরাধিকারী। দলের রাজনীতিতেও এক কথার মানুষ। রাইট তার কাছে রং নয় কখনোই। এককালে অবশ্য লেনিন স্ট্যালিন না, টেনেছিলেন ট্রটস্কি। মার্গারেট থ্যাচার আর মহাভারত দুই আত্মস্থ করেছেন। আত্মঘাতী বাঙালির অবক্ষয় তাকে বেশ কষ্ট দেয়। তাই বুঝি মন দিয়েছেন বাংলা আর বাঙালির রাজনৈতিক উত্তরণে। একাডেমিয়া থেকে এবার ভোটের ময়দানে ঘাম ঝরিয়েই চাইছেন বাঙালির চিন্তায় যেন আসে আসল পরিবর্তন। স্বপনদা, এবারের বিধানসভা ভোটে তিনজন প্রতিষ্ঠিত এবং নামজাদা প্রতিষ্ঠানের প্রাক্তন সাংবাদিক ভোটে লড়ছেন। আপনি, জগন্নাথ চট্টোপাধ্যায় এবং তৃণমূলের দেবদীপ পুরোহিত। আরও এদিক ওদিক আছেন, কিন্তু আমি এই তিনজনকে ধরছি কারণ ঘটনাচক্রে আপনার তিনজনই একই প্রতিষ্ঠানের প্রাক্তন সদস্য। ডিজিটাল যুগে কি সংবাদপত্রের দিনকাল ভালো নয়, যে কারণে এই তারা রাজনীতিতে চলে এলেন? না, রাজনীতিতে সাংবাদিকরা অনেক দিন ধরেই আছে, এটা শুধু ভারতবর্ষে না। আচ্ছা, ভারতবর্ষে এটা ইন্টারেস্টিং হচ্ছে যে সাংবাদিকতা আর রাজনীতি দুটো একই সঙ্গে যুক্ত ছিল। কেন স্বাধীনতা সংগ্রামের সঙ্গে আমাদের সাংবাদিকতার খবরের কাগজগুলো প্রায় দুটোই একই সঙ্গে এসেছিল। আনন্দবাজারের ভূমিকা, আনন্দবাজারের অরিজিনস বা আগে অমৃতবাজার পত্রিকা এখানে ছিল, বা যুগান্তর ছিল এখানে। তারা ছিল স্বাধীনতা সংগ্রামের কোনো না কোনো একটা গোষ্ঠী বা কোনো রকমের টেন্ডেন্সি সেগুলোতে, যে কারণে অমৃতবাজার রাতারাতি ইংরেজি দৈনিক হয়ে গেল। রাতারাতি হলো ভার্নাকুলার প্রেস অ্যাক্টের পরে, কিন্তু ওটাকে লোকে বাংলায় ইংরেজিটা ওটা নাম কাওয়াজতে কিন্তু বাংলায় আমরা লোকে ধরা হতো। আমাদের বলা হতো যে তুমি যদি ইংরেজি মানে বাংলায় ইংরেজি কিরম ভাবে বলে তাহলে অমৃতবাজার পড়ো। আপনি মনে করছেন না এটা নতুন কোনো ধারা? না, এটা কোনো নতুন কিছু না। সারা ভারতবর্ষেই দেখবে যে অরুণ শৌরি এসছে, তার আগে আডবাণীজি নিজে এখন সাংবাদিকতা করতেন, অটল বিহারী বাজপেয়ী নিজে একটা হিন্দি পত্রিকার সম্পাদক ছিলেন, সব তো ছিলই। তো এটা নতুন কিছু না, এটা একদম নতুন কিছু না। কেউ কেউ মনে করে যে এটা একটা হঠাৎ একটা ধরনের বা কোনো প্রিন্ট জার্নালিজমের মানে ভূমিকা শেষ হয়ে গেছে সেই কারণে এসছে, সেগুলো না, আমি মনে করি না। সেটা আলাদা প্রশ্ন। হ্যাঁ, আমি মনে করি যে এখন একটা প্রিন্ট জার্নালিজম একটা এদের মধ্যে একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এটা হয়তো টেকনোলজির কারণেই হয়েছে, সেটা তারা কাটাতে পারবে কি না আমি ঠিক জানি না। কেন এখন একটা প্রজন্ম এসে গেছে, তারা খুব কম শব্দই, তাদের মেথড অফ কমিউনিকেশন হচ্ছে হোয়াটসঅ্যাপের মেসেজিং, অনেক ইমোজি ফেমোজি দিয়ে করে। তো সেটার সঙ্গে প্রিন্ট জার্নালিজমের একটা সম্পর্কটা খুব টেনুয়াস। কিন্তু বিদেশে আমি একটা জিনিস লক্ষ্য করি যে এখনো প্রিন্ট জার্নালিজমের একটা আছে জায়গা, কদর আছে একটা, এবং একটা ওজনও আছে একটা। শপথ, আপনি এর আগেও ভোটে লড়েছেন, এবং ভোট লড়ার পরেও সাংবাদিক হিসেবে বা কলামনিস্ট হিসেবে বা আপনার হোয়াটসঅ্যাপ বায়োতে যে লেখা আছে রাইটার, আপনি নিজেকে রাইটার বলতেই সম্ভবত বেশি পছন্দ করবেন, লিখেছেন। অনেক সময় আপনি দলের লাইনে লেখেননি, অনেক সময় সরকারি নীতির বিরুদ্ধেও লিখেছেন। আপনার কোনো অসুবিধা হয়নি? লোকে অনেক সময় বলে কেন লিখতে গেলে, আরে লিখলো যেটা আমি বিশ্বাস করি সেটাই লিখেছি। আমি হয়তো ভুল হতে পারি, সেটা আমি বলছি না যে আমার কোনো মনোপলি আছে সব ঠিক কথা বলার। কিন্তু আমি যদি একটা জায়গায় একটা কলামনিস্ট হিসেবে একটা নিজের নাম করেছি বা একটা প্রতিষ্ঠিত হয়েছি, তাহলে আমার একটা মিনিমাম কর্তব্য আছে আমার পাঠকদের উপরে। আর তাদের পাঠক তারা আমাকে পড়ে, কারণ তারা জানে যে ঠিক আছে আমি হয়তো একটু দক্ষিণপন্থী ঘেঁষা লোক, কিন্তু আমি যে পুরোপুরি পার্টির লাইন ছাড়ছি না, আমি তো আর গণশক্তি করছি না। সেইটা আমি এই পার্থক্যটা আমি মেনটেন করতে চাই। আর আমি মনে করি যে পার্টির ভেতরে অনেকে সেটা একটা সম্মান দেয়, তারা জানে হ্যাঁ সোপানজি আপ তো লিখতেই হ্যাঁ, ওরকম করে একটা দেয়। সেটাও যে হয়তো মনে করে যে মাথা আমি একটু পাগল টাইপ আছি, সেটা হতে পারে। কিন্তু সেটাও জানে যে এতদিন ধরে ওনাদের সঙ্গে একটা সম্পর্ক ঘনিষ্ঠতা আছে, সেটাতে ছট করে একটা জিনিসে কোনো সমালোচনা করলেই যে সেটা সেই সম্পর্কটা তো চলে যাচ্ছে না।
সাংবাদিকরা তো এক ধরনের স্বাধীনতায় অভ্যস্ত, সাংবাদিকের স্বাধীনতা, বা যেটা আমরাও যখন জয়েন করেছিলাম আমরা শুনে এসেছিলাম, রাজনৈতিক দলে গেলে অনেক সময় সেটা খর্ব হয়, অনেক ক্ষেত্রে অনেক বাধ্যবাধকতা থাকে। এটা আপনি কি করে মানিয়ে নিলেন এই ফ্যাক্টটার সঙ্গে? দেখো, এইখানে আমি পশ্চিমবঙ্গে একটা, আর কদিন মানে সারা ভারতবর্ষেও এটা দেখছি, যে একটা সরকার বা কোনো দলকে সমর্থন করতে হলেই যে একদম তার সব কিছু সমর্থন করতে হবে, সেটা আমি কোনোদিন, এটা আমি ভাবতে পারি না। এটা আমার কাছে কিরকম একটা লাগে, যেন এটা অদ্ভুত, এটা এক ধরনের মৌলবাদের মতো মনে হয়। কিন্তু অনেকে এখন অনেক রকম হয়েছে, কেউ কেউ বলে গদি মিডিয়া, এখানে বলে কি পাঁচাটা চটি চাটা মধ্যে মিডিয়া এসব আছে। তো এগুলো নিশ্চয়ই কিছু তারা কিছু করেছে, এমন কিছু লিখেছে বা এমন কিছু লেখেনি যে কারণে তাদের এই লেভেলটা দেয়া হয়েছে। আমি খুবই মানুষের কাছে খুবই কৃতজ্ঞ যে আমাকে কেউ কোনোদিন আমাকে বলে যে তুমি একটু বিজেপি ঘেঁষা ঠিক আছে, আমি মেনে নিচ্ছি, আমি তো কোনোদিন অস্বীকার করিনি। বিজেপির সঙ্গে আমার অনেক দিন 1990 সাল থেকে একটা ঘনিষ্ঠতা, আমি আসবো সেই প্রশ্নেও, কিন্তু আমি কোনোদিন আমাকে বলতে পারি না যে তুমি হচ্ছে পার্টির মাউথপিস বা মোদির মাউথপিস, যে মোদি যা বলে সেটাই তুমি মেনে নাও। সেটা কোনোদিন হয়নি, মোদিজিও জানেন আমি লিখি না, সেটা আমাকে টেক মি ফর হোয়াট ইট ইজ। সাংবাদিকতা করেছেন, তারপরে সাংসদ থেকেছেন, কখনো কোনো বড় প্রতিষ্ঠানে সরকারি প্রতিনিধি থেকেছেন, কখনো বিধানসভা ভোটে প্রার্থী থেকেছেন, এখনো বিধানসভা ভোটে প্রার্থী। স্বপন দাশগুপ্ত কোন ভূমিকায় সবচেয়ে স্বচ্ছন্দ বা কোন ভূমিকায় সবচেয়ে বেশি অবদান রাখতে পেরেছেন বলে মনে হয়? আমি এখনো মনে করি যে আমার সব থেকে বেশি অবদান হয়েছে কলামনিস্ট হিসেবে, আমার লেখা দিয়ে। আমি খুব মানে কি বলবো, মুগ্ধ হয়ে গেছিলাম, মানে খুব আশ্চর্য হয়ে গেছিলাম এবারকার ইকোনমিক সার্ভেতে। কোন একটা পাতায় একটা ফুটনোট ছিল, সেটা আমি 1998 সালে একটা কি লিখেছিলাম সেটার একটা রেফারেন্স দিয়ে। এটা তো বিহ্বল হওয়ার মতো, অভিভূত হওয়ার মতো ঘটনা, মানে খুবই, আমাকে একজন ফোন করে বলল যে দেখেছো ওটা, তো ঠিক আছে। তো আমি এখনো মনে করি, দেখো আমি যখন সংসদে ছিলাম, সংসদের খুব দুর্ভাগ্যের ব্যাপার যে সংসদে না ঠিক মতো ডিবেট হয় না, চেঁচামেচি এত বেশি, তারপরে একটা এমন হয়ে গেছে, একটা পরিবেশটা এমন হয়ে গেছে যাতে কেউ ঠিক নিজের বক্তব্যটা দেবার মতো জায়গা চলে গেছে। কিন্তু কমিটির ভেতরে যখন আসে তখন কিন্তু সংসদীয় কমিটিগুলো যে আছে ভেতরে, তখন কিন্তু লোকেরা খুব প্রকাশ্যে বলে আর খুব ভালো ভালো জিনিস বলে, অনেক কিছু, মানে তাদের একটা দলীয় ভাবে সব জিনিসটাকে দেখবে সেটা নেই। তো আমি মনে করছি আমি যখন এই সিএএ যেটা হলো সাবসিকুয়েন্টলি তার কমিটিতে ছিলাম, আমার ওই কমিটিতে আমার মনে হয় আমার একটা নিজের একটা অবদান ছিল অনেক ভাবেই। আসাম নিয়ে আমার পার্টিকুলারলি খুবই চিন্তা ছিল, কেন আসামে সমস্যাটা পরে পলিটিক্যালি ভালোভাবেই ম্যানেজ করেছিল, যেটা পশ্চিমবঙ্গে ম্যানেজ হয়নি। কিন্তু এটা নিয়ে অনেক বিস্তারিত আমার চর্চা, অনেক কিছু অমিত শাহর সঙ্গে, অরুণ জেটলির সঙ্গে হয়েছিল, যে আমি এই একটা জিনিস, কোনো জিনিসের বিবাদ ছিল। তো একদিন আমার মনে আছে, আমি এমনি খুব প্রকাশ্যে একটা বলে যে আমি একটা চিঠি লিখলাম যে এরকম এটা করা ঠিক হয়নি, আমি কোন ব্যাপারটা আমি বলতে যাচ্ছি। তখন আমাকে অমিতজি বললো, দেখো কুছ বদলনা হোগা তো থোড়া তো, কি শব্দটা মনে পড়ছে না, মানে একটু তো কষ্ট হবে লোকজন। আমি ঠিক এক্সাক্ট হিন্দিটা মনে পড়ছে না, মানে সেই ধরনের বলে যে তুমি এটাকে নিয়ে অত ওই করছো, তুমি এটা ভাবো এটা একটা ভবিষ্যতের জন্য এটা করা হচ্ছে, তো ঠিক আছে। কিন্তু পশ্চিমবঙ্গে পলিটিক্যালি ঠিকঠাক ম্যানেজ করা যায়নি বলে আপনি মনে করছেন? এই যে এত গোলমাল, পশ্চিমবঙ্গে ঠিকঠাক ম্যানেজ করা যায়নি সিএটা, কারণ অনেকে সিএ আর এনআরসি জিনিসটা যে আলাদা, তাদের ঠিক মাথায় সেটা ঢোকেনি। আমাদের দলেরই অনেকে ছিল, ঢোকেনি না ঢোকানো যায়নি,
বলে মনে হয় যা স্বপনদা? ঢোকেনি হয়তো, বুঝতে পারেননি হয়তো ব্যাপারটা। সিএটা ছিল যারা পূর্ববঙ্গ থেকে হিন্দু উদ্বাস্তু শরণার্থী যারা এসছিল, তারা এসছিল একটা কারণে, কারণ তারা পাকিস্তানে থাকতে পারছিল না, বা বাংলাদেশ দেশে এমন ধরনের ধর্মীয় একটা নির্যাতনের সামনাসামনি হতে হয়েছিল যে তারা পশ্চিমবঙ্গে আসতে হয়েছিল। আর আমাদের চিরকাল একটা আশ্বাসন দেওয়া ছিল যে যারা হিন্দুরা পূর্ববঙ্গে রয়ে গেছে তারা যখন যদি কোনো কারণে চলে আসতে চায় ভারতবর্ষে, তারা আসতে পারবে। সেই স্পিরিটটাতেই সিএ করা হয়েছিল, যে তারা এসে গেলে তাদের একটা ফাস্ট ট্র্যাক নাগরিকত্ব দেয়া হবে। কারণ নাগরিকত্ব নিয়ে নেওয়া হবে, কেড়ে নেওয়া হবে, সেটা কোনো অংশেই ছিল না। তাহলে ন্যারেটিভটা তৈরি হয়ে গেল। এইটাই তো আমি বলছি, যে যখন এনআরসি নিয়ে জেনে কথা হলো, এনআরসিটা আরম্ভ হয়েছিল কোথায়? আসামে হয়েছিল। আর এনআরসি আরম্ভ করেছিল কে? সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। আর প্রায় পুরো জিনিসটা গুবলেট করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। হ্যাঁ, তারপরে একে ভাগিয়ে দাও, ওকে বর্ডার থেকে এই করে দাও, এইসব হয়েছিল। এখানে সিএ নিয়ে কিচ্ছু ওরকম হয়নি। যেমন এখানে এখন এসআইআর নিয়ে একটা বিরাট একটা তর্ক বিতর্ক হচ্ছে। এসআইআর এর তো, ইলেকশন কমিশনের তো কোনো অধিকার নেই কারুকে ডিপোর্ট করার। ইলেকশন কমিশন বলতে পারে তুমি না, আমার মনে হচ্ছে না তুমি নাগরিক, তাই জন্য তোমাকে ভোট দিতে আমরা হয়তো দেব না, এইটুকু বলতে পারে। এর বেশি এক লাইন কিচ্ছু করতে পারে না। তুমি ভোট দিও না, থাকো, তোমাকে তাও বলতে পারে না যে তুমি চলে যাও দেশ থেকে, কোনোদিন কোনো অধিকার নেই। কিন্তু এইটুকু বলতে পারে যে ভোট দেওয়ার তোমার অধিকার নেই। সে তো কেউ যদি এনআরআই হয় তাকেও তো সেটা বলতে পারে। আর বলেওছে অনেকে যে তোমার তো ব্রিটিশ নাগরিকত্ব আছে, তুমি কেন ভোট দিচ্ছ? কিন্তু এর থেকে একটা আতঙ্ক তো তৈরি হচ্ছে যে ভোট দিতে পারবো না মানে আমার নাগরিকত্বটাও চলে যেতে পারে। ইজ দিস এ পলিটিক্যাল ন্যারেটিভ অর দিস ফিয়ার? দেখো, একটা ভয়, জেনুইন একটা ভয়ের একটা কারণ আছে, তো ভয়ের একটা পরিবেশ তৈরি করা হয়েছে। ভয়ের একটা এক ধরনের একটা ন্যারেটিভ হয়েছে যে এটা মুসলমানদের টার্গেট করা হচ্ছে। আমি স্ট্রেট ব্লান্টলি বলছি এই কথাটা। অ্যাকচুয়ালি মুসলমানদের টার্গেট করা হচ্ছে না, কিন্তু যেটা হচ্ছে যে অনেক, যাকে এখানে বলে অনুপ্রবেশকারী, এই বর্ডারটা আমাদের তো সফট বর্ডার ছিল, পোরাস অ্যান্ড সফট। এই পুকুরের এক ধারে বাংলাদেশ, অন্যদিকে মাঠের এপারে যেখানে ওই গাছটা আছে ওখানটা ভারতবর্ষ, অন্যদিকে বাংলাদেশ, ওই ধরনের ব্যাপার ছিল। আর একটা বর্ডার, ক্রস বর্ডার একটা যাতায়াত ছিল, সেটা বাণিজ্যও ছিল, যাতায়াতও ছিল। এখন এইটাতে আরম্ভ হয়েছিল, কিন্তু তারপরে বাংলাদেশের অর্থনৈতিক সংকটের কারণে অনেকে এখানে চলে এসেছিল। সেটা বেশিটা হয়েছিল 1990 সালে। আবার কেউ এটাও সত্যি যে কেউ কোনো রাজনৈতিক দল এটার থেকে লাভবান হয়েছিল। তার সঙ্গে মিশে গেছে আরেকটা জিনিস, মালদাতে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। কালিয়াচাকে যা হচ্ছে, কালিয়াচাকে তো আজকে, এটা তো সম্প্রতি একটা ওয়ান অফ ঘটনা না, এইরকম ঘটনা আগেও হয়েছে সিএ এর সময়, তার আগেও পুলিশ স্টেশন পোড়ানো হয়েছিল, অনেক কিছু হয়েছিল। এই জায়গাটা একটা ক্রিমিনাল, একটা ওই জালি কারেন্সিরও একটা বড় জায়গা, ঘাঁটি। তো সব কিছু মিলেমিশে গেছে। কিন্তু এই সপ্তাহে যে সপ্তাহে যেটা হলো, যে জুডিশিয়াল অফিসারদের ওপর আক্রমণ, সেটা হয়তো আগে কোনোদিন দেখা যায়নি। কোনোদিন আমাদের যতই রাজনৈতিক আন্দোলন ছিল সরকারের বিরুদ্ধে বা কোনো পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে, কোনোদিন আমাদের বিচার বিভাগের বিরুদ্ধে কোনোদিন হয়নি। সেই জন্য সুপ্রিম কোর্ট হ্যাজ টেকেন সাচ আ স্ট্রং এক্সেপশন। এই কারণে এটাই একটা নতুন একটা সীমা অতিক্রম করে গেছে। একটা লক্ষণ রেখা ছিল, সেটা অতিক্রম করা হয়ে গেছে। স্বপনদা, একটা সময় আপনি নিশ্চয়ই জানবেন যে সিপিএম এ বলা হতো বদ্যি লবি খুব শক্তিশালী, মানে প্রমোদ দাশগুপ্ত, অসীম দাশগুপ্ত, বিপ্লব দাশগুপ্ত, নিরুপম সেন। আপনি দাশগুপ্ত এবং বদ্যি উভয়, আপনি বামেদের দিকে না গিয়ে
বিজেপির মতো একটা বিপরীত মেরুর দলে চলে গেলেন কিভাবে? আমি এটা প্রথম, মানে এটা কি ব্যতিক্রম না সুচিন্তিত না বিচ্ছিন্ন ঘটনা? দেখো আমি আমার নিজের যে বুদ্ধি পরিচয়টা, এটা অ্যাকচুয়ালি আমার বিয়ে করার পরে আমি আবিষ্কার করলেন। করলাম। কেন, আমার স্ত্রী একদম খাঁটি বুদ্ধি আমাকে দিয়েছে, তুমি তুমি আর আমরা, আমাদের কোনো অ্যারেঞ্জ ম্যারেজ ছিল না, আমরা বাই অ্যাক্সিডেন্ট আমরা দুই বুদ্ধি একসঙ্গে মিশেছি। হোয়াট আ হ্যাপি অ্যাক্সিডেন্ট। হ্যাপি অ্যাক্সিডেন্ট। তো উনিও বুদ্ধি, ওরও বুদ্ধি। আচ্ছা। হ্যাঁ, তারপর থেকে আমি বুদ্ধিওতাটা একটা নিজের মধ্যে একটা, এখন যখন ক্যাম্পেইন করি, হঠাৎ হঠাৎ একজন লোক আসে, হ্যাঁ চিন্তা করবেন না, আমিও তো বুদ্ধি সেনগুপ্ত, বুদ্ধিওতা, লতায় পতায় এইটুকু একটা কমিউনিটি। আচ্ছা, সিপিএম এ এত বুদ্ধির একটা প্রভাব ছিল সেটা আমি কোনোদিন চিন্তা করিনি, যে যাদের নাম বললেন ছিল, কিন্তু অত কি প্রভাব ছিল? প্রমোদ দাশগুপ্ত ছিল, হ্যাঁ প্রমোদ দাশগুপ্ত, নিরুপম সেন, ওখানে তুমি আপনি বলতে পারেন যে ওখানে প্রফুল্ল সেনেরও তো ছিল, একদিক থেকে বলা যায় সিদ্ধার্থ রায় ব্রাহ্ম বলতে পারেন, কিন্তু বুদ্ধি সিয়ার দাসের ফ্যামিলি থেকে বুদ্ধিদের একটা আছে, সব দলেই আছে। বিজেপিতে হয়তো ছিল না আগে, এখনো যে আছে খুব একটা বেশি বুদ্ধি বিজেপি, আমি হয়তো একলাই বুদ্ধি। তো ওটা কি একটা কন্ট্রারিয়ান বলতে পারেন না, কিন্তু মানে বুদ্ধি মানেই যে বামপন্থী হবে এটার কোনো মানে নেই। আগে আগে এটা, কিন্তু যে কথাটা, প্রশ্নটাকে যে একটু অন্যভাবে দেখি, অনেকে বলে যে বাঙালিদের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই, কোনো একটা কালচারাল ভাবে বা অন্যভাবে কিছু নেই, কিন্তু 1950 সাল অবধি যারা হিন্দুত্ব রাজনীতি যারা করত, তারা কিন্তু একটা বড় অংশ ছিল বাঙালি, আর একটা বড় অংশ ছিল মহারাষ্ট্রের। এই দুই ঐতিহাসিকভাবে সত্যি, মানে সেটা যদি আপনি দেখেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছাড়াও রমানন্দ চ্যাটার্জি, অনেকে ভাবেন যে উনি ব্রাহ্ম, তাই জন্য ব্রাহ্মদের সঙ্গে তো হিন্দুত্বের কোনো সম্পর্ক, কিন্তু উনি হিন্দু মহাসভার সভাপতি ছিলেন। ব্রাহ্মণরা তো পৌত্তলিকতাতেই বিশ্বাস করেন। আচ্ছা, তারপরে দেখো যদুনাথ সরকার, স্যার যদুনাথ আচার্য এখন বলে দিচ্ছে, এখন পলিটিক্যালি কারেক্ট বলতে গেলে এখন আচার্য। আমি স্যার বলছি, আপনি আচার্য বলুন। স্যার বলা উচিত, কেন ওটা তো খেতাব। হ্যাঁ স্যার, ওকে স্যার যদুনাথই বলা উচিত। আচ্ছা, রমেশচন্দ্র মজুমদার ইতিহাসে, এইসব লোকেরা ছিল, নির্মল চন্দ্র চ্যাটার্জি, সোমনাথ চ্যাটার্জির পিতা, তারা তো সব হিন্দু মহাসভারই তো একদম মানে খম্বা। তো বাঙালিদের সঙ্গে হিন্দুত্ব রাজনীতির একটা অনেক দিনের ঘনিষ্ঠতা আছে, সম্পর্ক আছে, ইতিহাস আছে, একটা প্রি হিস্ট্রি একটা বড় আছে। 1950-এর পর থেকে এটা বেসিক্যালি দেশভাগের পরে, শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর পরে সিপিএম কমিউনিস্ট পার্টি ওই জায়গাটা নিয়ে নিল, যে ইন্টেলেকচুয়াল স্পেসটা মোটামুটি তারাই দখল করে নিল। আর এটা একদিক থেকে দেখলে যারা পূর্ববঙ্গ থেকে এসছিল, এখানে এসছে, তারাই কিন্তু কমিউনিস্টদের, মানে যে কোর কমিউনিস্ট যেটা মুভমেন্টটা হলো, তার কিন্তু মানে একদম উদ্বাস্তু শরণার্থীদের তার ভিত, তার যে আবেগ, তার যে মানে একটা কি বলবো, একটা এক ধরনের ডেপ্রিভেশন যাকে বলা যায়, যে কোনোভাবে আমরা বঞ্চিত হলাম, হ্যাঁ, সেইটা প্রকাশ পেল এখানকার সিপিএম এর থেকে। সর্বহারার দল, সর্বহারা মানে মধ্যবিত্ত সর্বহারা আমি বলতে পারি। কিন্তু স্বপনদা, আপনি নাকি ট্রটস্কাইট ছিলেন, বিলেতে গিয়ে থ্যাচারাইট হয়ে গেলেন। ওটা একটা গুগলের আবিষ্কার, ঠিক নয়, ওটা ঠিক না, কিছুটা অর্ধসত্য। আচ্ছা, অর্ধসত্য। দেখো, ট্রটস্কিয়াইট বলতে কি জানো, সবাই তো যখন ইউনিভার্সিটিতে থাকে কিছু একটু বামের দিকে ঘেঁষা থাকে, হ্যাঁ। তো আমার কাছে খুব একটা এই মাওবাদ বা এই ধরনের সিপিএম বাদ বা নকশালবাদ এসবের কোনোদিন একটা খুব একটা আকর্ষণ ছিল না। ওর কাছে এটা একটা ওয়াজ মোর অ্যান ইন্টেলেকচুয়াল ট্রেন্ড। আচ্ছা, ইট ওয়াজ মোর অ্যান ইন্টেলেকচুয়াল, কি বলবো, নিজেকে মানে ইন্ডিভিজুয়ালিস্টিক ফ্যাশন। This is a good one. But nevertheless a fashion. ওটা ভালো লাগতো বলতে,
কিন্তু আপনি থ্যাচারাইট হননি। থ্যাচারাইট থ্যাচারাইট আমি খুবই থ্যাচারে আমি খুবই প্রভাবিত করেছিল রাজনীতি, কেন ওইখানে আমি দেখেছিলাম। আমরা ভাবতাম একটা সময় যে ইংরেজ সাম্রাজ্য মানে একটা বিরাট কিছু, ইংরেজরা এত সারা বিশ্ব মানে সারা বিশ্বে এত বড় একটা সাম্রাজ্য গড়ে তুলেছিল যে একটা খুব একটা বিরাট কিছু হবে। ওখানে গিয়ে দেখলাম যে মানে জায়গাটা তো একদম খুবই মানে টলমল করছে একদম, মানে পশ্চিমবঙ্গের মতো অনেকটা আমাদের বিরাট ইতিহাস আছে, কিন্তু মানে কবে ঘি খেয়েছিলাম হাতে গন্ধ এখনো আছে, সেই জিনিসটা ছিল ইংরেজদের মধ্যে। সেটা থেকে একটা তারও একটা প্রাসঙ্গিকতা, ইউরোপিয়ান মধ্যে প্রাসঙ্গিকতা ফেরত আনার জন্য যে থ্যাচার যে পদক্ষেপগুলো নিয়েছিল, আর কতগুলো এমন কিছু জিনিস যে স্টেট, আগে আমরা ভাবতাম রাষ্ট্রীয়করণ, পাবলিক সেক্টর এসবগুলোই হচ্ছে সোভিয়েত ইউনিয়ন থেকে, স্টেট শুড বি দ্য থিং। ওনার ঠিক উল্টোটা হলো, একদম ডায়ামেট্রিক্যালি অপোজিট। স্টেট এন্টারপ্রাইজ আমরা প্রাইভেটাইজেশন, যেটা হলো প্রাইভেটাইজেশন আরম্ভ করলেন উনি। তারপরে তার সঙ্গে প্রাইভেটাইজেশনের সঙ্গে উনি এক ধরনের ইংরেজ রাষ্ট্রবাদও এক্স্যাক্টলি ওটা তো এই সেটা আপনাকে প্রভাবিত করলো। আমি মনে করেছিলাম যে থ্যাচার একজন মানে যদি কোনো ইমাজিনেটিভ পলিটিক্স বলে কিছু জিনিস হয়, মার্গারেট থ্যাচার ছিল তারই একটা বড় উদাহরণ। সেখান থেকে দেশে ফিরে আপনি সোজা আডবাণীর কট্টর হিন্দুত্বে চলে গেলেন কিভাবে? না আমি চিরকালই একটা আমার সঙ্গে একটা, আমি যখন স্কুলেও ছিলাম, আমার সহপাঠীদের সঙ্গে জিজ্ঞেস করবেন যারা স্কুলে ছিলাম, তখন আমার মনে আছে 1971 ইলেকশনে তারা বলতো তোমার মাথার দোষ, তুমি জনসংঘকে সাপোর্ট করছো কলকাতায়। হ্যাঁ, সেটা তো মানে একটা একশৃঙ্গ গন্ডারের মতো দুর্লভ ওই সময়, তাই না? তো কলকাতায় জনসংঘকে সাপ্লাই, তো ওই একটা আমার একটা ছোটখাটো একটা মানে জনসংঘর প্রতি বা পরে বিজেপির প্রতি একটা আকর্ষণ একটা চিরকালই ছিল। তো আডবাণীজির সঙ্গে এক ধরনের ইন্টেলেকচুয়াল কনভার্জেন্স একটা হলো। আচ্ছা, উনি আমার লেখা টেখা পড়তেন, তারপরে সাংবাদিক হিসেবেই আলাপ ওনার সঙ্গে, সাংবাদিক হিসেবেই আলাপ ওনার সঙ্গে আমার লেখাটা। তারপরে আমি মনে করি তো হয়তো একটু বেশি বড় করে বলা হচ্ছে, অনেক দিক থেকে রাম জন্মভূমি মুভমেন্টের অনেক দিশা আমার লেখা থেকে প্রভাবিত হয়েছিল। আমি মনে করি কেন আমি ইনফ্লুয়েন্স করতে পেরেছিলাম। পলিটিক্যাল হিন্দু শব্দ আডবাণীজি পরে ব্যবহার করতেন, আমিও করতাম, ওটা কিছুটা সাভারকার থেকে, কিন্তু ওই জিনিসটাকে একদম আজকালকার প্রাসঙ্গিক ভাবে ওটাকে মানুষের সামনে রাখাটা আডবাণীজি যেটা করেছিলেন, ওটা আমি মনে করি আমার একটা ছোট্ট অবদান আছে। নরেন্দ্র মোদীকে তৈরি করার পেছনে কি অমিত শাহের অবদান? না, ওটা ঠিক তা না। নরেন্দ্র মোদী একটা ছিল, এক ধরনের সিচুয়েশনে হয়েছিল। নরেন্দ্র মোদী একটা কথা বলতো না, বাজপেয়ীকে নিয়ে দ্য রাইট ম্যান এট দ্য রাইট টাইম, তো এটা একটা নরেন্দ্র মোদীর একটা ছিল সময়ের ফসল। উনি যে গুজরাটে ওনার যে যতদিন উনি মুখ্যমন্ত্রী ছিলেন, তারপর থেকে যে ধরনের প্রশাসন উনি এনেছিলেন, গর্বে গুজরাট একটা গুজরাট মডেল সেগুলো নিয়ে, সেই জিনিসটা কিন্তু একটা বিরাট একটা তার একটা বড় অংশ। আপনি তো মাছে ভাতে বাঙালি, জমিয়ে মাছ ভাত খান, আবার অক্সফোর্ডে লেখাপড়ার সময় মাছে ভাতে। দেখো বাঙালি মানে কি, বাঙালি মানে হচ্ছে বাঙালিয়ানা। এখন আজকাল বাবু কালচার নিয়ে অনেক সব লেখাটেখা হচ্ছে, অনেক কিছু বেশ ভালো লাগছে ওগুলো পড়তে, কিন্তু বাঙালিদের একটা পাশ্চাত্য সভ্যতার সঙ্গে একটা ঘনিষ্ঠতাও ছিল। আমি সেটাই বলছি, আপনি অক্সফোর্ডে পড়াশোনা করেছেন, বিফ টিপও খেয়েছেন নিশ্চয়ই। দেখো ওখানকার দেশে যদাচারও যে সে অনেক রকমের খাবার দাবার আমি খেয়েছি, সেগুলো এখানে যেগুলো খাই না, সেখানে হয়তো অনেক সময় আর খেতে হয়েছিল। আমি সেটা বড় কথা না, কিন্তু আসল হচ্ছে যে কালচারাল ফর্মসটা, একটা পাশ্চাত্য সভ্যতাকে নিজেদের মধ্যে একটা পুরোটাকে হজম করা, সেটাকে একটু ঠিক মানে একদম ঘৃণার চোখে, ঘৃণার দৃষ্টিতে না দেখাটা, সেটাই হচ্ছে ব্যাপারটা। নীরদবাবু এটাতে আমাকে অনেক হেল্প করেছিলেন।
নীরজ চৌধুরী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনি আমাকে অনেক প্রভাবিত করেছিলেন। ওনার সঙ্গে কথাবার্তা বলে টলে হুম। উনি একটু বাড়িয়ে বলতেন সবকিছুই, একটু শো অফ ছিলেন। হ্যাঁ, 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 হ্যাঁ। মানে উনি একটুখানি মানে সবকিছু একটুখানি হ্যাঁ, একটু সুপারলেটিভে dramatic, ড্রামাটিক ব্যাপার আছে। কিন্তু তা সত্ত্বেও যে উনি যে একটা পণ্ডিত মানুষ ছিলেন সেটা কোনো মানে কেউ একটা দ্বিমত নয়, কোনো দ্বিমত নেই এর মধ্যে। মানে ওনাকে যারা অপছন্দ করেন তারাও তো এইটা উনিও তো বাবুও ছিলেন, সাহেবও ছিলেন, হ্যাঁ, দুটোই ছিলেন। একদম। হ্যাঁ, তো আমাদের মধ্যে বাবুয়ানার মধ্যে ওই সাহেবিয়ানাটাও একটু একটু রয়ে গেছে। কিন্তু এটার সঙ্গে বিজেপির আদর্শে কোনো কন্ট্রাডিকশন নেই। কেন কন্ট্রাডিকশন হবে? এই যে বলছে বিজেপি এলে মাছ ভাত খেতে দেবে না, মাছ খেতে দেবে না, এগুলো তো এগুলো সিরিয়াস পলিটিক্স এর কথা বলছি না। বিজেপির মধ্যে অনেকে আজকে যদি পশ্চিমবঙ্গের বিজেপিতে তো 95% ভাত মাছ খায়। তুমি যে কোনো হুগলি জেলা, বর্ধমান জেলা, এখানে ওদিকে যাও যেগুলো, ওখানে দেখবে মাছ ভাত দেখবে। হ্যাঁ, আর যদি সর্বভারতীয় স্তরে দেখা যায় তাহলে প্রায় 60% দেখবে আমিষাশী। আমিষ। আর এটা আমাকে আডবাণীজি একবার বলেছিলেন যে 1952 সালে কলকাতায় জনসংঘের একটা অধিবেশন হয়েছিল, তো তখন কোনো কারণে নিরামিষ দিয়েছিল। তো বললো যে आश्चर्य होगा, बाद में हम पूछा लोगों से, सब आप लोग सब शाकाहारी है? তো ওদের মধ্যে দেখা গেল যে খালি আডবাণীজি আর ভাইরো সিং শেখাওয়াত যিনি পরে রাজস্থানের মুখ্যমন্ত্রী হয়েছিলেন ছিল নিরামিষ। বাকি সবাই অটলজির সঙ্গে তো আমি বিদেশে চীনে খেতে, চাইনিজ খেতে খুব ভালোবাসতেন উনি। অটল বিহারী বাজপেয়ী খেতে পরের দিকে শরীরটা খারাপ হয়ে গেছিল, তাই একটু রিস্ট্রিক্টেড, চিকেন ছাড়া কিছু খেতে পারতেন না। কিন্তু এইসব জিনিসগুলো কেন আসছে রাজনীতির মধ্যে আমি বুঝে উঠতে পারি। কি খুব দুর্ভাগ্যজনক নয়? কে শাড়ি পরবে? বেশিরভাগ তো বিজেপির লোকেরা তো মহিলারা তো শাড়িই পরে, চিরকাল পরে এসছে। হ্যাঁ, এখন একটু ওই সালোয়ার কামিজ পরে উত্তর ভারতের কেউ, কিন্তু শাড়িটাই হচ্ছে বাই এন্ড রাজ। কেউ এখন আমাদের মুখ্যমন্ত্রী হঠাৎ বলেন কেন এইসব, এইগুলো যাই হোক, রাজনীতি হবে অন্য বিষয় নিয়ে। আমি মনে করি এই পশ্চিমবঙ্গের রাজনীতিটা 15 বছরের তৃণমূল, আচ্ছা ধরে নিন 5 বছরের, গত 5 বছর বা 15 বছর, সেটা যেটা করতে পারে, কি করেছো কি না করেছো সেগুলো নিয়ে একটা যাচাই করা, একটা রিপোর্ট কার্ড নিয়ে তুমি বলবে আমি খুব ভালো করেছি, অন্যরা বলবে আমরা খারাপ করেছি। এখন লোকে বলবে সেটা তর্ক, রাজনীতির তর্ক, সেই ধরনের রাজনৈতিক দ্বন্দ্ব হোক, সেটা তো স্বাস্থ্যকর, উচিত, সেই মন্থনটা হওয়ার তো খুব দরকার। এইসব কি আপনাদের এত বড় পারিবারিক ব্যবসা ছিল, তো আপনি সেই ব্যবসায় কখনো মন দিয়েছেন? না, আমি খুব একটা মন তো দিইনি, কেন আমার বাবা মারা যাওয়ার পরে ওটা আমার মাই দেখতেন। কি হয়েছিল পশ্চিমবঙ্গে, ওটা ব্যবসার 1967 পর থেকে ছোট মাঝারি সাইজের ব্যবসাগুলো যারাই ছিল তাদের খুবই মানে দুর্দশা হয়েছিল। আচ্ছা, কারণ অনেক ছিল। এক ছিল ট্রেড ইউনিয়ন মিলিটেন্সি ছিল, দ্বিতীয়টা ছিল ইন্দিরা গান্ধীর এক ধরনের পলিসি ছিল যেখানে অর্গানাইজড সেক্টরকে উনি ভাবতেন যে আমাদের ওই ছোট্ট ক্যালকাটা কেমিক্যাল আর হিন্দুস্তান লিভার ওটাকে এক চোখে দেখা যায় না, কিন্তু যদি একই পলিসি নিয়ে করেন তাহলে আমরা তো মার খাবই। ঠিক। সো এটাতে একটা যে ধরনের পরিবেশ হয়ে গেছিল, এতে ইন্ডিপেন্ডেন্ট ছোট ব্যবসায়ীদের টিকে থাকা আমার মনে হয় খুবই কঠিন হয়ে গিয়েছিল। কিন্তু এটা খারাপ লাগে, কেন অনেকগুলো ওদের মধ্যে এটার একটা ইতিহাসটা ছিল স্বদেশী যুগের সঙ্গে। আমার ঠাকুরদারা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে এসে এটা প্রতিষ্ঠিত করেছিল 1916 সালে।
আচ্ছা, হ্যাঁ, উনি ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট গ্র্যাজুয়েটস অফ স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, বাঙালি গ্র্যাজুয়েট। হ্যাঁ, ইউ ক্যারি এ লেগেসি। সার্টেনলি আমি ক্যারিয়ে গেছি। আর এতে আমাকে কেউ একজন বলেছিল যে তুমি রাসবিহারীতে বহিরাগত। আমি বললাম রাসবিহারীতে বহিরাগত? আমার দাদু রাসবিহারী বলতে রাসবিহারী অ্যাভিনিউ বলছো না কনস্টিটিউয়েন্সি বলছো না কি বলছো? আমি দক্ষিণ কলকাতা থেকে আমি জন্ম হয়েছে, আমার বাবার জন্ম অবশ্য হয়নি, সে শিয়ালদাতে হয়েছিল, অ্যান্টনি বাগান লেনে, কিন্তু চিরকাল তারা ওখানেই থেকেছে। আমার কর্মস্থান, জন্মস্থান সবই ওখানে। তো দুর্ভাগ্যের ব্যাপার যে অনেক বাঙালি এন্টারপ্রাইজেস ওই যে 60-এর দশক থেকে যেটা আরম্ভ হলো বামফ্রন্টের আমলে, তারা আর মাথা তুলতে পারলো না। এটা আমাদের মানে শুধু ক্যালকাটা কেমিক্যাল না, অনেক কোম্পানিগুলো, তারা যে স্বদেশী যুগের যে কোম্পানিগুলো ছিল। আর তাছাড়া তুমি এখন যদি যাও হাওড়াতে, যেসব ইঞ্জিনিয়ারিং কোম্পানিগুলো ছিল সবই তো গেছে। হাওড়াকে তো শেফিল্ড বলা হতো, এখন রাস্ট বেল্ট বলা হয়। না, রাস্ট বেল্ট বলা হয়, ঠিক। স্বপন দাশগুপ্তের মাথায় রাজনীতিতে আসার ভূত সওয়ার হলো কিভাবে? মানে সক্রিয় রাজনীতির কথা বলছি। আমার একটা রাজনৈতিক বোধ তো সকলেরই থাকে, একটা প্রত্যেকেরই পলিটিক্স থাকে, মানে পলিটিক্স, পার্সোনাল ইজ পলিটিক্স বলে। হ্যাঁ, কিন্তু সক্রিয় যে রাজনীতি, আমি চিরকালই একটা অনেক সময় সাইড লাইনে বসে লেখালেখি করাটা আমার একদিক থেকে খুব একটা পছন্দ হতো না। আচ্ছা, তো কোনোভাবে আডবাণী যে আমাকে টেনে নিয়েছে, তুমি লেখো, কিন্তু পাশে সন্ধ্যেবেলায় এসে আমার সঙ্গে একটু কথাটা তো বলে একটু বুঝিয়ে টুজিয়ে দাও একটু, এটা বলো এর কি করা হয়েছে। আর অরুণ জেটলি আমার মানে কলেজের সহপাঠী, ঠিক না, পাশের কলেজে ছিল, কিন্তু কলেজের মানে বন্ধু। ও আমার সঙ্গে এসে কি বলবো আজকে, এটা বলা উচিত কি না বলো তো। অরুণের একটা খুব মানে খারাপ হ্যাবিট ছিল, যেটাকে আমরা ওয়ান লাইনার বলি, যেটা খুব মানে পাঞ্চওয়ালা জিনিস বলে দিত। তার যে টার্গেটের মানে অনেক সময় লোককে ঠিক মতো টার্গেট করতে পারতো না, অনেক সময় করাটা উচিত না, অত বলা উচিত না। হ্যাঁ, তো তারপরে আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং এলাম যে ও কিছু বলার আগে আমাকে একবার জিজ্ঞেস করে নেবে, এগুলো এটা চলো, এটা বাউন্স করিয়ে নেবে, যেটা বেশি বলা হচ্ছে কিনা। তো যাই হোক, ওই ধরনের কাজকর্ম করে, তাছাড়া তারপরে আমি 2003-এ যখন আমি সক্রিয় সাংবাদিকতা থেকে সরে গেলাম, তখন আমি আডবাণীজির সঙ্গে প্রায় 60 দিন 2004-এর ক্যাম্পেইনে, ওটা উদয় যাত্রা, সেটা এখন লোকে বলে যে এটা বিগ ডিজাস্টার, কেন শাইনিং ইন্ডিয়া শাইনিং ক্যাম্পেইনটা। কিন্তু যাই হোক, সেটা ডিজাস্টার হয়তো হয়েছিল, কিন্তু আমার নিজের পক্ষে একটা বিরাট অভিজ্ঞতা। সারা ভারতবর্ষে সবাইকে চিনতে পারলাম কি ধরনের রাজনীতি হয় না, সেগুলোর একটা মানে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন। একজন নেতার সঙ্গে বসে একটা জিনিস দেখা আর অ্যাজ এ জার্নালিস্ট দেখা, সেটা একটা আলাদা ব্যাপার। হ্যাঁ, মোদিজির সঙ্গে তো তার আগে অনেকদিন নরেন্দ্র মোদির সঙ্গে 1991 ক্যাম্পেইনের সময় থেকে এক ধরনের যাতায়াত ছিল ওনারও। উনি যখন 2 বছর নির্বাসনে ছিলেন, তখন মানে খুবই আড্ডার সেশন চলতো আমাদের। তো ঠিক আছে, এখন বলছি যে সক্রিয় রাজনীতি আমার মনে হয় আমার একটা কোনো জায়গায় একটা হাত উসপুস করে, মানে সাইডে বসে থাকলে আমার খুব একটা ভালো লাগে না, রিংয়ের মধ্যে নামতে হবে। এখন হচ্ছে যে আগে যেটা একটা সর্বভারতীয় স্তরে যেটা করতাম, 2016-তে মোদিজি আমাকে বললেন তুমি পশ্চিমবঙ্গে ফেরত যাও। তো তারপর থেকে পশ্চিমবঙ্গে ফেরত দিলাম। তার আগে আমি আরো মানে মোর অল ইন্ডিয়া জিনিস। আমি তো এটাও শুনেছি যে আডবাণীজির, লালকৃষ্ণ আডবাণীর রথযাত্রার সময় আপনি নাকি বিজেপির হয়ে ইংরেজি সংবাদ মাধ্যমের সঙ্গে আপনি কথোপকথন চালাতেন। আমি কোনোদিন মানে মুখপাত্রের কথা বলছি না, কিন্তু আপনি নাকি বিজেপিকে বুঝিয়েছিলেন যে অভিজাত শ্রেণীর বিশ্বাস অর্জন করতে হলে একটা ওই ইংরেজি শিক্ষিত মুখ সামনে রাখতে হবে। সেটা আডবাণীজি চিরকাল মনে করতেন। উনি মনে করতেন যে এর আজকাল একটা টার্ম হয়ে গেছে না সোশ্যাল মিডিয়াতে, ইনফ্লুয়েন্সার্স। হ্যাঁ,
তো তখনকার ওটা ছিল না, হ্যাঁ কিন্তু জিনিসটা একই, হ্যাঁ, যে এখন ইংরেজি, একটা নাম দেওয়া হয়েছে হ্যাঁ শুধু। ইংরেজি সাংবাদিকতায় যারা ছিল তাদের মতামত বা তারা কোন দিকে ঝুঁকছে সেটা কিন্তু অন্য ভাষা জার্নালিস্টরা সেটা কোনোভাবে পিক আপ করতো। যে ফ্যাশনটা ওখান থেকে আরম্ভ হতো, অন্যরা সেটা অনুকরণ করতো। তা আপনি কি এটা সত্যি বুঝিয়েছিলেন দলকে? মানে দলকে বুঝিয়েছিলাম কিনা জানি না, আডবাণীজিকে সত্যি আমি বুঝিয়েছিলাম যে এটার একটা গুরুত্ব আছে দলের মধ্যে। এটা তখন ছিল अंग्रेजी लेके क्या होगा, वो लोग तो हम लोग का खिलाफ में है, এটা একটা ছিল। এখনো যে পুরোটা চলে গেছে তাও বলবো না, এক্স্যাক্টলি, এখনো আছে, হ্যাঁ, কিন্তু অনেকটা এখন বোধহয় অনেকটা এখন হয়ে গেছে। এখন তো দলটাও বেড়ে গেছে, 12 বছর 13 বছর রাজত্ব, সর্বভারতীয় স্তরে রাজত্ব করে একটা দলের একটা অন্য রূপে। ঠিকই। শোভনদা, রাসবিহারী কেন্দ্র আপনার পছন্দ না দলের পছন্দ? আমি একটা জিনিসই খালি বলেছিলাম দলকে, যে আমি যদি লড়তে হয় আমি একটা আরবান সিট, কলকাতার সিট, প্রেফারেবলি রাসবিহারী সিট, আচ্ছা আচ্ছা। তারপরে আমি ছেড়ে দিয়েছিলাম ওদের উপরে। একদা আপনি দলকে এলিটিজম শিখিয়েছিলেন যদি বলা যায়, বলেই কি শহরের সবচেয়ে এলিট জনবিন্যাস সম্পন্ন যে আসন, সেই আসনে আপনি বিজেপি প্রার্থী? ওটা তো আমার হোম গ্রাউন্ড, আমি অ্যাবসলিউটলি। দক্ষিণ কলকাতার ছেলে। আপনি রাসবিহারী ভোটার? না, আমি রাসবিহারী ঠিক মানে আমার কি হয়েছে, আমার বর্ডারে পড়ে গেছি, হ্যাঁ প্রান্তিক মানুষ হয়ে গেছি। এই রাসবিহারী তো তৃণমূলের অন্যতম নিরাপদ আসন বলে চিরকাল পরিচিত। এটা কংগ্রেসের ছিল, তারপরে একদম। আপনি ভদ্র বাঙালি, ভদ্রজন বাঙালি বলে যেটা বোঝায়, আপনি একজন এলিট শ্রেণীর মানুষ, যার বিরুদ্ধে আপনার লড়াই, তিনি হচ্ছেন একদম পোড় খাওয়া রাস্তার রাজনীতিক। মানে তিনি কর্পোরেশনে, তিনি MIC, একই সঙ্গে তিনি বিধায়ক, দীর্ঘদিনের রাজনীতিক। এইটা কি আপনার কাছে একটু উদ্বেগের? না, অনেকে বলে যে আপনি এত পড়াশুনো করেছেন, ভালো জিনিস, কিন্তু আপনি কি এই ধরনের রাজনীতি পারবেন? তার মানে আমার উত্তর হচ্ছে একদিক থেকে যে মানে রাজনীতি করতে হলে কি পড়াশুনো করা উচিত না? মানে উল্টোটাই হওয়া উচিত। মানুষ দেখুন, একটা জিনিস, এক ধরনের রাজনীতি এখানে প্রচলিত হয়ে গেছে, সেটা হচ্ছে গরিব মানুষ, গরিব শ্রেণীর মানুষরা, তাদের যে ধরনের পরিষেবা দেয়া হয় সেটা একদিক থেকে দেখতে গেলে দলীয় ভাবে ওটাকে প্রচলিত করা হয়, মানে নিয়ন্ত্রণ করা হয়, নিয়ন্ত্রণ করে, যেটা মানে অ্যাজ আ ম্যাটার অফ অটোতে যাওয়া উচিত, সেটা দলীয় ভাবে করা হচ্ছে। তাই জন্যে একটা দাদা বা দিদিদের একটা আলাদা গুরুত্ব হয়ে যায়। আপনার দাদাকে গিয়ে ধরতে হবে, দাদাকে এটা করে দিন, তো দাদাও একটা খুঁজে, দেখো আমি দেখো মাটির মানুষ হয়ে গেছি, এই ধরনের একটা রাজনীতি হয়ে গেছে। আমাদের ইচ্ছে যে এমন একটা রাজনীতি করা যখন এই ধরনের মানে পরিষেবার সঙ্গে দলীয় রাজনীতির কোনো সম্পর্ক নেই। এখনো আমি যাই অনেক জায়গায় কনস্টিটিউয়েন্সির মধ্যে, তারা বলে আমরা তো বৃদ্ধ ভাতা পাই না, আমরা স্বাস্থ্য কি বলে লক্ষ্মীর ভান্ডার পাই না, বা স্বাস্থ্যসাথী পাই না, এগুলো পাই। আমি হচ্ছে কি কারণে, আমরা তো জানি না, ফর্ম দিয়ে এসছি। তো কি মানে আসল কথা বোঝা গেল যে কোনো কারণে তারা কোনো কাউন্সিলর বা কোনো দাদা বা কোনো মিডলম্যান তাদের সঙ্গে ঠিক মতো একটা ঘনিষ্ঠতা রাখতে পারেনি, তাদের আপনজন হিসেবে গ্রহণ করেনি। সেই কারণে সেই ধরনের রাজনীতি আমার কাছে মনে হয় আজকের পশ্চিমবঙ্গে 21st সেঞ্চুরির মধ্যে ভারতবর্ষে কোনো জায়গায় হওয়া উচিত না। টেকনোলজি যেখানে এসে গেছে, আপনার এখানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হয়ে গেছে, দাদা দিদির এখানে কোনো রুল থাকা উচিত না। একটা পলিসি লেভেলে থাকতে পারে, কিন্তু একদম নিচের স্তরে তার থাকা উচিত না। একটা হতে পারে কেউ কারোকে হসপিটালে একটা ভর্তি করিয়ে দেওয়া, এটা আছে এই ধরনের ফোন করে দেওয়া, একটা সাহায্য করা, বা কেউ যদি মনে করে যে আমার দুর্গাপুজোতে একটু টাকাটা বেশি দিতে হবে, তখন হয়তো আজকাল তো সেটাও তো দেখছি সরকার দেয়, চাঁদাটাও সেটা সরকার দেয়,
সেটা নিয়ে আমি আর কিছু বলছি না। True. কিন্তু যে ধরনের রাজনীতি হওয়া উচিত, যে ধরনের রাজনীতি আমরা পশ্চিমবঙ্গে প্রচলিত করেছি, সেই ধরনের রাজনীতিতে এই দাদা দিদির গুরুত্বটা, মাটির মানুষের রাজনীতিটা খুব তার একটা আকর্ষণ থাকে। কিন্তু আমাদের ইচ্ছে এই ধরনের রাজনীতিটাকেই আমরা ঠিক আপসাইড ডাউন করে দিতে চাই, উল্টে দিতে চাই। একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটছে স্বপনদা। ভোট ঘোষণার পর আপনার প্রতিদ্বন্দ্বী দেবাশিস কুমারকে বারবার ইডি ডেকে পাঠাচ্ছে। এটা কি ওনার উপর একটা চাপ তৈরির জন্য, মানে আমি জানি না, আমি ইডি, আমি ওই ধরনের কে কোন জমি কি কিনেছে, আমি ওই ধরনের রাজনীতির সঙ্গে আমার কোনো ধরনের ফ্যামিলিয়ারিটি নেই। আমি অচেনা জগৎ ওটা আমার কাছে। রাজনীতি আর তার রাজনীতির সঙ্গে যে জমি বা ওই ধরনের কিছু হতে পারে, সেটা আমি একদম মানে আমার কাছে ওটা অচেনা জগৎ। আমি জানিও না ও ব্যাপারে ইডি ফিডি কি হচ্ছে উনি বলতে পারেন। জেনারেলি লোকে বলছে যে দেবাশিস কুমারের একটা চাপ তৈরি করে যাতে স্বপন দাশগুপ্তের যাত্রাপথটা আরো সুগম হয়, সেই জন্য এটা। আমি তো কারোকে ইডি ফিডি নিয়ে কিছু বলিনি, আমি কোনোদিন ওই ধরনের রাজনীতি করিনি, আমি ব্যক্তিগতভাবে কারোকে অ্যাট্যাকও করিনি। আমি সোনা পাপ্পুকে সেটাও জানি না। আমি আজকে গেছিলাম একটা জায়গায়, একটা বিরাট বড় সাদা বাড়ি, তো আমি একটা লিফলেট দিতে গেছি, তো আমার পাশে একজন বললো, দাদা ওটা হচ্ছে সোনা পাপ্পুর বাড়ি। মানে ফিস করে বললো প্রায় সোনা পাপ্পুর বাড়ি। এখন আমি সোনা পাপ্পু যে গোল পার্কে এসে বোমাভূমি করবে, তার সেটা একটা ফ্যাক্টর হয়ে যাবে, তার সঙ্গে রাজনীতির কি সম্পর্ক? আমি ধরুন নির্বাচিত হই না হই, সোনা পাপ্পুর কোনো প্রভাব আমার উপর থাকবে না। সোনা ছবেন না আপনি, সোনা পাপ্পু ছবে না। আমি ওই ধরনের রাজনীতি করি না। 5 বছর আগে তারকেশ্বরে আপনি ভোটে লড়েছিলেন স্বপনদা। তারকেশ্বরের ভোট যুদ্ধ আপনাকে কি শিখিয়েছিল? দেখো, তারকেশ্বরে ভুল হয়েছিল বলে মনে হয়? তারকেশ্বরে আমাকে পার্টি থেকে বলা হলো একদিন যে তোমাকে তারকেশ্বরে লড়তে হবে। তার আগে আমি তারকেশ্বর যাই হল, মন্দির একটা আছে ওখানে, লোকের বাবার মাথায় জল ঢালে বাঁক নিয়ে যায়, এইটা আমরা জানতাম। তারকেশ্বর সম্বন্ধে কোনো জ্ঞান নেই। তাও একটা লড়েছিলাম, একটা প্রচন্ড অভিজ্ঞতা হলো। প্রথমবার এরকম লড়লাম। একদিক থেকে খারাপও করিনি, মানে কোন জায়গায় আগে, তার আগে বিজেপির 7% ভোট ছিল, ওখান থেকে বিজেপির কত 42% ভোট এসে গেল, তো খারাপ করিনি। যেটা মানুষের সঙ্গে কিভাবে একটা সম্পর্ক তৈরি করতে হয় সেটা শেখালো। 1, 2 নম্বর হচ্ছে সংগঠন কোন সময় কাজে আসে আর কোন সময় অকাজ হয়ে যায়, সেটাও জানালো একটা গভীরভাবে। হ্যাঁ, আর তৃতীয়ত যেটা হচ্ছে যে নির্বাচনী রাজনীতিতে টাকা পয়সা কিরকম ভাবে হ্যান্ডেল করতে হয়, তারও একটা ছোট্ট একটা জ্ঞান দিল। তারকেশ্বর আপনি যখন প্রার্থী হয়েছিলেন, তখন আপনাকে ঘিরে একটা সম্ভাব্য মুখ্যমন্ত্রী গুঞ্জন শুরু হয়েছিল, মানে সেই, মানে এটাও শোনা যায় যে আপনার দলের অন্য কোনো মুখ্যমন্ত্রী হয়ন প্রয়াসী, তিনি নাকি অন্তর্ঘাত করে আপনাকে হারিয়ে দিয়েছিলেন। তোমরা জানবে, আমি তখন আমার সাংবাদিক, আমি সাংবাদিক ছিলাম এককালে, শুনেছি। আর কি বলবো, জাস্ট শুনেছেন? আমি শুনেছি। স্বপনদা, আপনি হেরে যাওয়ার পর তারকেশ্বরে গিয়েছেন কখনো? তো 2-3 বার গেছি। এখনো তারা ফোন টোন করে, এখনো কিছু মানে সাহায্য করতে হলে আমি কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে তারকেশ্বরের স্টেশনের আপগ্রেডেশন করেছি। তারকেশ্বরের সঙ্গে একটা সম্পর্ক রাখি, কিন্তু সক্রিয় রাজনীতি হিসেবে আমি করি না। এবারও অনেকে বলেছিল আপনি দাঁড়ান, না আমি দাঁড়ান বলতে চাই না, আমি চাই আমার রাসবিহারী। আর না, আমি বলেছিলাম আরবান কনস্টিটিউয়েন্সি, গড়ের কাছের কনস্টিটিউয়েন্সি, সেটা তার মানেই রাসবিহারী। আপনি ভবানীপুর তো আরে ছিল অন্য সম্ভাবনা। তো শুভেন্দু সেমনি লড়ছে অলরেডি। আপনি রাসবিহারীতে জিতলে এবং বিজেপি সরকার গড়লে, শোনা যাচ্ছে আপনি তথ্য সংস্কৃতি মন্ত্রী হবেন। আমাকে তো কেউ কিছু বলেনি। প্রথম কথা হচ্ছে, এখন লক্ষ্যটা হচ্ছে বিজেপিকে জেতানো। সেটা আমি মনে করি এটা একটা মানে সিঙ্গল মাইন্ডেড একটা মিশন আমাদের আছে, যে এবার জেতাতেই হবে। লোকজনও যা আমাদের বলছে যে এবার যেমনি করে হয় এদের বিদায় দাও,
তো এদের বিদায় দিতে হলে রাসবিহারীটা জিততেই হবে প্রথম কথা, তারপরে দেখা যাবে যা হয়। এটা আপনার কখনো মনে হচ্ছে, আমার আপনার সঙ্গে কথা বলে মনে হচ্ছে না স্বপনদা যে আপনার খুব রাজনীতিক উচ্চাকাঙ্ক্ষা আছে ফর দ্যাট ম্যাটার? তো 1990 সাল থেকে আপনি বিজেপি সর্বোচ্চ নেতৃত্বের কার্যত নয়নের মণি, আডবাণীজির সঙ্গে আপনার এত ভালো সম্পর্ক, 3.5 দশক কেটে গেল, আপনি কখনো ভেবেছেন আপনি রাজ্য বিজেপির সভাপতি হওয়া এরকম? আমি সাংগঠনিক কোনো সাংগঠনিক দায়িত্ব আমি নিইনি। আমার মনে হয় আমার কোর কম্পিটেন্সটা কিন্তু সংগঠনের মধ্যে না। আমার কোর কম্পিটেন্স এখনো মনে করি রাজনৈতিক চিন্তা নিয়ে, রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে, যদি সরকারের কোনো পলিসি ব্যাপারে থাকে সেগুলো নিয়ে, সেইগুলোই নিয়ে আমি থাকতে চাই। মানে স্বপন দাশগুপ্ত রাসবিহারী এমএলএ কে যদি কেউ 3:30 ফোন করে বলে যে দাদা হাসপাতালে ভর্তি করিয়ে দিন, কি করবেন? করতে হবে। অত দেখো, আমি লাইট স্লিপার, তাই জন্য মানে 3:30 উঠিয়ে দিলে আমি ফোন এখন অব্দি কেউ বলতে পারে না যে আমি তার ফোন নিই না, যদি না ইচ্ছাকৃত ভাবে তার কারো ফোন না নিই। একজন দুজন আছে জ্বালাতন করে, এইখানে টিকিট দাও, এইখানে টিকিট দাও। আমি কি করতে পারি? ঠিক করতে পারছেন না, আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি ওই টিকিট দেওয়ার ব্যাপারে আমি একদম নিজেকে নাক গলাতে চাই না। আসলে আপনাকে ক্ষমতাশালী ভাবে, প্রভাবশালী ভাবে, আপনার সঙ্গে নরেন্দ্র মোদীর সুসম্পর্ক, আপনার সঙ্গে লালকৃষ্ণ আডবাণীর সুসম্পর্ক, মানে আপনার সুসম্পর্ক আছে বলেই তো আমি ওগুলো করি না, বা ওগুলো করেন না বলেই ওগুলো সুসম্পর্কটা আছে, তাই না? সেই তো। বিজেপি সাধারণত তত্ত্বগতভাবে কাউকে কখনো মুখ হিসেবে তুলে ধরে ভোটে যায় না, ব্যতিক্রম ছিল নরেন্দ্র মোদী। না, তাছাড়া ব্যতিক্রম ছিল সত্যি নরেন্দ্র মোদী। তা না হলে রাজ্য স্তরে দেখতে গেলে কেউ সিটিং চিফ মিনিস্টার আছে, তাদের অনেক সময় হয়, সেটা তো হিমন্ত যেমন। হিমন্ত। কিন্তু এবার পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীও কি ব্যতিক্রম? ওনাকে আনুষ্ঠানিকভাবে বলা হয়নি, কিন্তু হাবে ভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে তিনিই মুখ্যমন্ত্রীর মুখ। তিনি নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2, তাঁর মনোনয়ন এবং আপনার মনোনয়ন এবং ডক্টর শতরূপার মনোনয়ন, সন্তোষ পাঠকও ছিলেন, মনোনয়ন দিন স্বয়ং অমিত শাহ এসেছিলেন। এগুলো তো খুব টেল সাইন। হ্যাঁ, অনেকটা টেল সাইন। শুভেন্দুর একটা বিশেষ গুণ আছে, ও কার্যকর্তাদের মধ্যে ট্রিমেন্ডাস একটা এনার্জি আনতে পারে। জননেতা, সত্যি জননেতা আমি বলতে পারি। জননেতা আর খুব ভালো সংগঠক। একটা জায়গায় ভবানীপুরে যখন কিচ্ছু ছিল না আমাদের বিজেপির, আমি তো দেখেছি, আমার চোখের সামনে আমি পুরো জিনিসটা দেখেছি যে কিরকম ভাবে এক করে ওখানে মানুষকে আইডেন্টিফাই করে কে বুথে বসবে, কে বুথে 6 মাস ধরে কাজ চলছে, এবং নীরবে। আমি হেল্প করেছি ওই কাজে, কিন্তু আমি সেটা দেখেছি। তো ওর যে সংগঠক, ওর কিছু ক্ষেত্রে এই রাজনৈতিক ক্ষেত্রে প্র্যাকটিক্যাল পলিটিক্সের দূরদর্শিতা ওর আছে। এখন এর আগের বার আমরা প্রাইভেটলি অনেকে এক ধরনের বিশ্লেষণ করেছিলাম ওপরে দিল্লিতে, যে কি আমাদের ত্রুটি ছিল 21-এ। তার মধ্যে একটা বড় জিনিস আমরা লক্ষ্য করেছিলাম, যে আমাদের কোনো মুখ ছিল না। এক্স্যাক্টলি ছিল না। এখন ভারতীয় জনতা পার্টির নীতি সেটা হচ্ছে যে কোনো মুখ না নিয়েই, নরেন্দ্র মোদীর মুখ নিয়েই আমরা লড়ছি। আর প্র্যাকটিক্যাল পলিটিক্স, তার মধ্যে একটা কোনো জায়গায় একটা হাফওয়ে হাউস হয়েছে বলা যেতে পারে। সেটাই ছেড়ে দিলাম, আর কিছু বলবো না। আপনার মুখে কার্যকর্তা শব্দটা শুনে আমার একটা জিনিস মনে হলো, কর্মী কেন বললাম? হ্যাঁ, কেন? ওটা হয়ে গেছে হ্যাবিট। আমি এখনো এই জন্যই তো বলে রেখেছো বিজেপি করে বাঙালি করনি। সে বলতে পারো, কিন্তু আমি কর্মী হিসেবেই বলি। কিন্তু অনেকে এখন কার্যকর্তা বলতে চায়, এই করে। ঠিক আছে, দুটোই চলে যায়, ওটা বড় কিছু, একটা বিশেষ কিছু ব্যাপার না। কিন্তু বাই এন্ড লার্জ রাষ্ট্রীয় স্তরে বিজেপি লোকেরা এখনো আমাকে একটু হাসাহাসি করে, বলে তোমারা তো फर्स्ट लैंग्वेज अंग्रेजी होता है, उसके बाद तो बांग्ला बोलते हैं, और हिंदी तो श्राद्ध করে ছেড়ে যাচ্ছে। হিন্দি আমি বলতেই পারি না। আপনি, আমার ধারণা আপনি লালমোহন গাঙ্গুলির চেয়ে অনেক বেটার হিন্দি বলেন। একটা র্যাপিড ফায়ার করবো, ছোট্ট। রাজ্যসভা না বিধানসভা? আপাতত বিধানসভা। রাজনীতিক স্বপন না লেখক স্বপন না সাংবাদিক স্বপন? লেখক। ধুতি পাঞ্জাবি না শার্ট ট্রাউজার্স?
বিয়ে বাড়িতে গেলে ধুতি পাঞ্জাবি, নইলে শার্ট ট্রাউজার্স। বাঙালি বিয়ে বাড়িতে গেলে ধুতি পাঞ্জাবি। কলকাতা না দিল্লি? কলকাতা। জয় শ্রীরাম না জয় বাংলা? কোনোটাই না। কোনোটাই না? জয় শ্রীরাম বলি, জয় শ্রীরামে আমি অযোধ্যার মুভমেন্টে হ্যাঁ, একদম ওতপ্রোতভাবে জড়িত। জয় শ্রীরাম বলি, হুম, কিন্তু আমি মানে অন্যরা যেভাবে জয় শ্রীরাম বলে, আমি তো পলিটিক্যাল হিন্দু। ইস্ট বেঙ্গল না মোহনবাগান? আমি মোহনবাগান চিরকালই। ফুটবল না ক্রিকেট? ক্রিকেট। সৌরভ গঙ্গোপাধ্যায় না অশোক ডিন্ডা? সৌরভ। অশোককে আমি খারাপ বলছি না, না, ভালোভাবে হ্যাঁ, চিনি, হ্যাঁ। কিন্তু ক্রিকেটে সৌরভ তো সৌরভ। মুখ্যমন্ত্রী না তথ্যমন্ত্রী? আরে কোনোটাই না। দিলীপ ঘোষ না শুভেন্দু অধিকারী? আরে এইসব আনসার করা যায় না। স্বপন দাশগুপ্ত এড়িয়ে যাচ্ছেন, এটা হ্যাঁ, ঠিক এড়িয়ে হচ্ছে যাচ্ছি। বাইরের বল খেলবো না। খেলবো না। সব স্লিপে বলে ক্যাচ উঠে সব যাবে। বল খেলতে হয় না। আডবাণী জি না বাজপেয়ী জি? আমার ব্যক্তিগতভাবে আডবাণীজির সঙ্গে অনেক ঘনিষ্ঠতা আছে। বাজপেয়ীজির একটা আলাদা আকর্ষণ ছিল। আডবাণীজি আরো প্র্যাকটিক্যাল, একদম মানে একদম ছোট ছোট জিনিসগুলোকে চিন্তা করতেন। বাজপেয়ীকে তৈরি করার পেছনে আডবাণীজির যে কত বড় অবদান, সেটা ফিউচারে কোনো ঐতিহাসিক কেউ যদি লেখে সেটা জানতে পারবে। নরেন্দ্র মোদী না যোগী আদিত্যনাথ? হ্যাঁ, নরেন্দ্র মোদী, নো কোয়েশ্চেন। নো কোয়েশ্চেন। কিন্তু যোগীর একটা অ্যাপিল আছে, কিন্তু ওটা একটা বুলডোজার টাইপ অ্যাপিল আছে। স্বপন দা, থ্যাংক ইউ ভেরি মাচ। Thank আই you. হোপ ইউ এনজয়েড ইট। I enjoyed it. Thank you very much.